নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে আজকের পাঠের বিষয়বস্তু তাপ। তাপ সম্পর্কে আমাদের লেখাপড়া চলছে। আজকে আমরা মূল যে বিষয়টির ওপর আলোচনা করব সেটি হলো লীন তাপ বা ল্যাটেন্ট হিট। লীন তাপ, লীন মানে মিশে থাকা, বিলীন হয়ে থাকা, যাকে দেখা যায় না, সেই হচ্ছে লীন তাপ। এর আগে আমরা এই তাপ নিয়ে পড়তে গিয়ে প্রথম দিন যখন আলোচনা করছিলাম তখন এই লীন তাপের প্রসঙ্গ অল্প এসেছিল এবং আমরা বলেছিলাম পরে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কি হয় না, যখন কোনো বস্তুতে তাপ দেওয়া হয় তখন সেই বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। এখন তাপ দিলে উষ্ণতা বাড়ে বা তাপ কমিয়ে নিলে উষ্ণতা হ্রাস পায়, এটা স্বাভাবিক। অস্বাভাবিক কি না, তাপ দিচ্ছি কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটছে না। এই ঘটনা কখন ঘটতে পারে? কিছু না কিছু পরিবর্তন তো হবেই তাপ যখন দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে অবস্থান্তর, অর্থাৎ এক অবস্থার থেকে অন্য অবস্থায় পদার্থটা পরিবর্তিত হচ্ছে। অবস্থান্তর বলতে কি বোঝায়? কঠিন থেকে তরল হওয়া, তরল থেকে গ্যাসীয় হওয়া, গ্যাসীয়র থেকে তরল হওয়া, তরল থেকে কঠিন হওয়া। পদার্থের সাধারণত এই তিনটি অবস্থা এবং এই তিনটি অবস্থার মধ্যে দুরকম অবস্থান্তর। এই দুরকম অবস্থান্তরের আবার দুটো ব্যাপার আছে। কেমন না, কঠিন থেকে যখন তরল হচ্ছে, আমরা একটা জলের উদাহরণ নিই তাহলে আরও সহজে পাবো। ছিল বরফ, তাহলে বরফ কঠিন পদার্থ। এই কঠিন থেকে যখন সেটা তরল হলো অর্থাৎ জল হলো, তখন আমরা কি বলবো? বরফটা গলে গেল। অর্থাৎ এই ঘটনাটিকে আমরা বলি গলন। কঠিন থেকে তরল হওয়া এই বিষয়টাকে আমরা বলি গলন। জল ফুটে বাষ্প হলো, অবস্থার পরিবর্তন হলো। ছিল তরল, হলো গ্যাসীয়। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা বলি স্ফুটন। জল ফুটে বাষ্প হলো অর্থাৎ স্ফুটন। আর বাষ্পকে আমরা ঠান্ডা করলাম, সেটা জলীয় বাষ্পর থেকে জলে পরিণত হলো, এটা হচ্ছে ঘনীভবন হলো। আর উল্টো দিকে এই একই রকমভাবে যখন জল বরফ হলো অবস্থার পরিবর্তনের মাধ্যমে, তরল থেকে কঠিন হলো, তখন আমরা বলছি জল জমে বরফ হলো, অর্থাৎ কঠিনীভবন। তাহলে একদিকে গলন, তার উল্টো হচ্ছে কঠিনীভবন, আর একদিকে হচ্ছে স্ফুটন, তার উল্টো দিকে হচ্ছে ঘনীভবন। যাই হোক না কেন, যে নামে আমরা ডাকি না কেন, বিষয়গুলো নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে। বিশুদ্ধ জলের ক্ষেত্রে, যে কোনো বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে এই ব্যাপারটা ঠিক। এখন এই যখন অবস্থান্তর হয় তখন কি হয়? তখন যেটা হয় সেটা হচ্ছে যে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয় হওয়ার সময় এদের যে আণবিক অবস্থান অর্থাৎ অণুগুলো যেমন রয়েছে, সেই অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যায়, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, তবেই সেটা কঠিন থেকে তরল হয়। এটাই কিন্তু সহজে বোঝার পক্ষে এবং ঠিক বোঝার পক্ষে আমাদের পক্ষে সুবিধাজনক। কি হচ্ছে না, আমরা ভেবে নিই যে কতগুলো জিনিসকে আমরা খুব গায়ে গায়ে চেপে চেপে আটকে রেখেছি, তারা একে অন্যকে জোরে আটকে রেখেছে, টানে ধরে রেখেছে। তাহলে কি হবে না, সে তার একটা শেপ নিয়ে থাকবে, একটা নির্দিষ্ট আকার নিয়ে থাকবে, সেটা হচ্ছে কঠিন। আর যখনই তাদের মধ্যেকার টানটা একটু কমে যাবে, যখন তারা আর একে অন্যকে এত জোরে টানবে না, অণুগুলোকে এত জোরে টানবে না, একটু যেন দূরে দূরে রয়েছে, তখন কি হবে না, তখন তাদের আমি যদি কোনো পাত্রে রাখি, তখন তারা ছড়িয়ে ছিটিয়ে সেই পাত্রের সব জায়গাটা, যে সব সেই পাত্রে যতটুকু তার আয়তন, সেই আয়তনটা দখল করে থাকবে। এটা হচ্ছে তরল অবস্থা।
তখনও তাদের মধ্যে টান রয়েছে, কিন্তু সেই টানের পরিমাণটা কঠিনের চেয়ে কমে গেছে। কমে যাওয়ার ফলে হয়েছে কি, তাদের আণবিক দূরত্ব বেড়ে গেছে, এবং যার ফলে তারা একটু দূরে দূরে রয়েছে, এবং যার জন্য তারা নির্দিষ্ট আকার অর্থাৎ ফর্ম মেনটেন করতে পারছে না। যদি তারা আরও কাছাকাছি চলে আসতো, টান যদি বেড়ে যেত, তাহলে আবার তার নিজস্ব আকার থাকতো, চেহারা থাকতো। গ্যাসীয়র ক্ষেত্রে কি হচ্ছে, জলীয় বাষ্প যখন হলো জল থেকে, তখন কি হলো না, তখন আরও উষ্ণতা বেড়েছে, যার ফলে তাদের মধ্যেকার আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। আন্তঃআণবিক আকর্ষণ বল খুব কমে গেছে, ফলে তারা নিজেদের মতন ভেসে ভেসে বেড়াচ্ছে, যে যার মতন অণুগুলো আলাদা আলাদা ভেসে ভেসে বেড়াচ্ছে। ফলে একটা আবদ্ধ পাত্রে রাখলে সেই আবদ্ধ পাত্রের সবটা জায়গা তারা দখল করে থাকবে, প্রায় নিজেদের মধ্যে কোনো টান নেই বললেই চলে। আবার যেই তাকে আমি ঠান্ডা করব, অমনি তাদের মধ্যেকার আকর্ষণ বল আরেকটু বাড়বে, ঠান্ডা পড়ছে। ঠান্ডা হলে শীতকালে যেমন হয়, একটা অল্প জায়গার মধ্যে আমরা বেশি লোকজন একসঙ্গে থাকতে ভালোবাসি। গরম পড়লে কি হয়, আমরা মনে করি যে আরেকটু দূরে দূরে থাকলে ভালো হয়, এত গরমে ভিড় ভাট্টার মধ্যে আর ভালো লাগছে না, সবাই একটু ফাঁকা ফাঁকা থাকতে চায়। এদেরও তাই। তাই যখনই আমি তাপ বাড়াবো, তাপ দেব, এদের তাপমাত্রা বাড়তে থাকবে, তখনই এদের মধ্যের অণুগুলোর, এই পদার্থের অণুগুলো আর কাছাকাছি থাকতে চাইবে না, এদের মধ্যে দূরত্ব বাড়বে। আর যত দূরত্ব বাড়বে, তত দুটো অণুর মধ্যে আকর্ষণ বল কমবে। আর যত আকর্ষণ বল কমবে, তত তারা নিজেদের চেহারা ধরে রাখতে পারবে না। অর্থাৎ কঠিন হয়ে যাবে তরল, তরল হয়ে যাবে গ্যাসীয়। আর গ্যাসীয়কে যদি আমি ঠান্ডা করি, আবার তারা কাছাকাছি আসতে চাইবে, সেখান থেকে তরল, আবার ঠান্ডা করলে তবে কঠিন। কিন্তু তার মানে এই নয় যে আমি তরলকে ঠান্ডা করলেই সে কঠিন হয়ে যাবে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছতে হবে, তারপরে ঘটনাটা ঘটবে। এখন কথা হচ্ছে যে কি ঘটনা ঘটে। আমি তো তাপ দিচ্ছিলাম, একটা বরফের টুকরে ধরা যাক তাপ দিচ্ছিলাম। কেমন ঘটনা, যে ধরা যাক -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একটা বরফখণ্ড আমার কাছে আছে, তার গায়ে একটা থার্মোমিটার লাগানো আছে, একটা নির্দিষ্ট আকারের বরফ রয়েছে, তাকে আমি তাপ দিতে শুরু করেছি। তাপ দেওয়ার ফলে কি হলো না, এর উষ্ণতা বাড়তে শুরু করলো। আমি থার্মোমিটারে কি দেখব না, প্রতি নির্দিষ্ট সময় অন্তর এর তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা বেড়ে কেমন হচ্ছে, -10 থেকে -9 ডিগ্রি সেলসিয়াস, -8 ডিগ্রি সেলসিয়াস, -7 ডিগ্রি সেলসিয়াস, এরকম করে বাড়ছে। সময় অন্তরে এর তাপমাত্রাটা বাড়তে থাকছে। এরকম করে বাড়তে বাড়তে -1 ডিগ্রি সেলসিয়াস অবধি কোনো অসুবিধা নেই, একই রকমভাবে সময়ও এগোচ্ছে, ঠিক একই রকমভাবে তাপমাত্রাও বাড়ছে। অর্থাৎ আমি বুঝতে পারছি যে তাপ দেওয়া হয়েছে, তাপমাত্রা বাড়ছে। ঘটনাটা হচ্ছে বোধগম্য তাপ, অর্থাৎ তাপ দেওয়ার ফলটা আমরা বুঝতে পারছি। এবার কি হলো না, এবার -1 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা আরও একটু বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলো। তখনও কিন্তু সমস্ত বরফটা বরফ আকারেই রয়েছে, এক ফোঁটা বরফও গলে জল হয়নি। কারণ বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না পৌঁছলে জল হবে না। এইবার 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে তাপ কিন্তু দেওয়া হচ্ছে, থার্মোমিটার যেন আটকে গেল, অর্থাৎ থার্মোমিটারের তাপমাত্রা যেন আর বাড়ছে না। কি ঘটনা না, দেখা যাচ্ছে যে তাপ দেওয়াই হচ্ছে, কিন্তু থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াসে আটকে আছে। অনেকক্ষণ পরে, এটা বরফের আয়তনের উপর নির্ভর করবে কতক্ষণ পর, অনেকক্ষণ পরে আমরা দেখব যে আস্তে আস্তে বরফটা গলতে শুরু করলো এবং জল হচ্ছে, বরফ গলে জল হচ্ছে। যে জলটা তৈরি হচ্ছে সেই জলের তাপমাত্রাও 0 ডিগ্রি সেলসিয়াসেই রয়েছে, জলের তাপমাত্রাও বাড়ছে না। তার মানে এই অবস্থায় কি না, কিছু বরফ কিছু জল উভয়েরই তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে আটকে আছে, তাপ কিন্তু দেওয়া হচ্ছে। আরও কিছুক্ষণ পরে আমরা দেখব যে সমস্ত বরফ গলে জল হয়ে গেল। তখনও বরফের বা এই নতুন তৈরি হওয়া জলের এখন আর বরফ নেই, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস।
এরপর থেকে আস্তে আস্তে আবার আমরা দেখব যে থার্মোমিটারের তাপমাত্রা বাড়তে থাকছে, অর্থাৎ 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস, 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস এরকমভাবে বাড়তে থাকছে, অর্থাৎ জলের উষ্ণতা বাড়ছে। তাহলে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। যদি আমরা গ্রাফ আঁকি, সেই গ্রাফে আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। সেটা হচ্ছে যে একটা ঊর্ধ্বমুখী লেখচিত্র আমরা পাচ্ছিলাম, যেখানে তাপ বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছিল সময়ের সঙ্গে। একটা সময়ে এসে যখন অবস্থান্তর শুরু হলো, তখন তাপের প্রভাবে তাপমাত্রা আর বাড়ল না, একই তাপমাত্রা রয়ে গেল। এবং ততক্ষণ অবধি তাপমাত্রা একই রয়ে গেল যতক্ষণ না সমস্ত বরফ গলে জল হয়। অর্থাৎ এই যে ঘটনাটা ঘটল গলনের সময়, এই গলন প্রক্রিয়াটা যতক্ষণ চলল, সেই প্রক্রিয়াটা চলাকালীন যে তাপ আমরা দিলাম, সেই তাপটা হচ্ছে লীন তাপ। অর্থাৎ এই তাপের প্রভাব আমরা বাইরে থেকে দেখতে পেলাম না। তাহলে এই লীন তাপ কোথায় কোথায় পাবো না? এতক্ষণ যেটা আমরা বললাম সেটা হচ্ছে বরফের গলনের লীন তাপ, অর্থাৎ এটা গলন প্রক্রিয়া। আর এই যে নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রায় বরফটা গলল, সেই তাপমাত্রাটাকে আমরা কি বলবো? সেই তাপমাত্রাটাকে আমরা বলবো গলনাঙ্ক। বরফের ক্ষেত্রে এই গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, বিশুদ্ধ বরফ। এখন অন্য যে কোনো পদার্থের, বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে এরকম নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে। যতক্ষণ না সমস্ত পদার্থ গলে তরলে পরিণত হবে, ততক্ষণ অবধি তাপমাত্রা স্থির থাকবে গলনাঙ্কে, আর বাড়বে না। এরপরে আবার তাপমাত্রা বাড়ছে, তাপ দিচ্ছি, অর্থাৎ বোধগম্য তাপ। একটা সময়ে গিয়ে সমস্ত জলটার তাপমাত্রা গিয়ে দাঁড়ালো 100 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ জল এবার ফুটতে শুরু করলো, স্ফুটন শুরু হলো। তখনও থার্মোমিটার দেওয়া আছে। এবার কিন্তু আমরা দেখব যে থার্মোমিটারের তাপমাত্রা আর বাড়ছে না, জলের ওপরে জলীয় বাষ্প তৈরি হচ্ছে এবং সেই জলীয় বাষ্প উড়ে যাচ্ছে। একটা সময় দেখব সমস্ত জলেরটাই আস্তে আস্তে জলীয় বাষ্প হয়ে উবে গেল, কিন্তু জলের তাপমাত্রা 101 ডিগ্রি সেলসিয়াস হলো না, অর্থাৎ অবস্থান্তর হলো। ততক্ষণ অবধি এই স্ফুটনের যে লীন তাপ, সেই লীন তাপটা কাজে লাগলো। তাহলে এই নির্দিষ্ট তাপমাত্রাকে আমরা বলবো স্ফুটনাঙ্ক। তাহলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। জলের ক্ষেত্রে হচ্ছে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। আর জলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যে তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় সেটা হচ্ছে জলের হিমাঙ্ক, কঠিনীভবন হয়। আর আমাদের ঘনীভবন হয় কখন? যখন বাষ্প থেকে জলে পরিণত হয়, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই সময় যে তাপটা কাজে লাগছে, সেই তাপটাই হলো লীন তাপ। তো আজকে আমরা পড়ছি এই লীন তাপ সম্পর্কে। তাহলে আপেক্ষিক লীন তাপ কি হতে পারে? এর আগে আমরা আপেক্ষিক তাপ পড়েছি। আপেক্ষিক তাপ কি পড়েছিলাম? আপেক্ষিক তাপ ছিল যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলে তার আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক লীন তাপ কী হবে? না, একক ভরের কোনো পদার্থের অবস্থান্তরের জন্য যে পরিমাণ তাপ লাগে সেটাই হচ্ছে সেই পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক লীন তাপ। কেমন হচ্ছে? না, এখানে বলা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, তাকে ওই উষ্ণতায় ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের আপেক্ষিক লীন তাপ বলে। তাহলে কি জানা গেল? না, নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের, কারণ নির্দিষ্ট উষ্ণতা কেন? কারণ উষ্ণতা পরিবর্তন হচ্ছে না। নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের, একক ভর আপেক্ষিক তাপের মতনই একই রকম, একক ভর, অর্থাৎ এখানে 1 গ্রাম হতে পারে, 1 কিলোগ্রাম হতে পারে। একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে, অর্থাৎ কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, বা গ্যাসীয় থেকে তরল, বা তরল থেকে কঠিন,
এই ধরনের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, প্রয়োগও করতে হতে পারে, নিষ্কাশনও করতে হতে পারে, নির্ভর করছে কখন। যদি ঊর্ধ্বমুখী হয়, তাপমাত্রা বাড়ার দিকে হয়, তাহলে সেক্ষেত্রে তাপ প্রয়োগ করতে হবে। আর যদি গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিনের দিকে যায়, তাহলে তাপ নিষ্কাশন করতে হবে। তাকে ওই উষ্ণতায় ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের আপেক্ষিক লিনতাপ বলে। সবগুলোই নির্দিষ্ট ওই উষ্ণতায়, মানে সেই টেম্পারেচারে, যেমন জলের বরফের গলনের ক্ষেত্রে 0°C, ওই পদার্থের মানে জলের বা বরফের যে পদার্থটার হচ্ছে, এবং ওই অবস্থার পরিবর্তনের, ওই অবস্থার পরিবর্তন মানে বরফ থেকে জল হওয়া হলে গলন, তাহলে গলনের লিনতাপ হবে। তার মানে আমরা কেমনভাবে বলতে পারি, সহজে এত রকম কঠিন না বলে আমরা বলতে পারি যে 0°C উষ্ণতায় বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। এটাই চলে এলো আপেক্ষিক তাপ। এই যে পার গ্রাম, প্রতি গ্রাম, অর্থাৎ 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলের আমি পরিণত করব। বরফের প্রাথমিক তাপমাত্রা ছিল 0°C, জলেরও যে অন্তিম তাপমাত্রা সেটাও 0°C, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হবে না, কেবলমাত্র অবস্থান্তর হবে। এইটা করতে গেলে কতখানি তাপ আমাকে দিতে হবে? না, যে তাপটা আমাকে দিতে হবে সেই তাপের পরিমাণটা হচ্ছে 80 ক্যালোরি, 80 ক্যালোরি। তাহলে প্রতি 1 গ্রাম বরফের ক্ষেত্রে এই তাপের পরিমাণটা হচ্ছে 80 ক্যালোরি। এটাই হচ্ছে বরফের গলনের লিনতাপ। এরকম বিভিন্ন পদার্থের ক্ষেত্রে গলন বা কঠিনীভবনের ক্ষেত্রে একই কথা, কারণ হচ্ছে যে জলের কঠিনীভবনের লিনতাপ যদি বলতে চাই সেটাও একই হবে, 80 ক্যালোরি পার গ্রাম। কারণ 1 গ্রাম জলকে 0°C উষ্ণতার 1 গ্রাম জলকে 0°C উষ্ণতার 1 গ্রাম বরফে পরিণত করতে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। গলনের আপেক্ষিক লিনতাপ স্পেসিফিক করে দেওয়া হলো, গলনের আপেক্ষিক লিনতাপ। তাহলে কি হবে না, অবস্থান্তরটা আর থাকবে না, এবার এখানে কঠিন থেকে তরল চলে আসবে। যে একক ভরের কোনো কঠিন পদার্থকে স্থির উষ্ণতায় কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই উষ্ণতায় ওই কঠিন পদার্থের গলনের আপেক্ষিক লিনতাপ বলে। তো সিজিএস পদ্ধতিতে জলের ক্ষেত্রে 80 ক্যালোরি পার গ্রাম, বা এসআই পদ্ধতিতে 3.36 × 10⁵ জুল পার কেজি। এই হচ্ছে বরফের গলনের লিনতাপ। তরল থেকে কঠিনে অবস্থান্তরের সময় কি ঘটনা ঘটবে? কঠিনীভবনের আপেক্ষিক লিনতাপ, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফ্রিজিং। আগেরটা ছিল মেল্টিং, এটা হচ্ছে ফ্রিজিং। তাহলে একক ভরের কোনো তরলকে স্থির উষ্ণতায় তরল অবস্থার থেকে কঠিনে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশিত করতে হয় তাকে ওই উষ্ণতায় ওই তরলের কঠিনীভবনের আপেক্ষিক লিনতাপ বলে। কি বলা হলো না, একক ভরের কোনো তরলকে স্থির উষ্ণতায় তরল অবস্থার থেকে কঠিনে রূপান্তর করতে যে পরিমাণ তাপ নিষ্কাশিত করতে হয় তাকে ওই উষ্ণতায় ওই তরলের কঠিনীভবনের আপেক্ষিক লিনতাপ বলে। আমরা যদি আপেক্ষিক লিনতাপের সংজ্ঞাটা ভালো করে পড়ে রাখি আর স্পেসিফিক কন্ডিশনগুলো, কোথায় কঠিন থেকে তরল হচ্ছে, কোথায় তরল থেকে কঠিন হচ্ছে, এই ব্যাপারগুলো আমার জানা থাকে কি চাইছে, তাহলে সেই জায়গায় নির্দিষ্ট শব্দটা বসিয়ে দিলেই কিন্তু আমরা সঠিক কথাটা পেয়ে যাব। তরল থেকে বাষ্পে অবস্থান্তর। তরল থেকে বাষ্পে যাওয়ার সময় কি ঘটনা ঘটবে না, তাকে আমরা বলছি বাষ্পীভবনের আপেক্ষিক লিনতাপ। বাষ্পীভবন, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। সেক্ষেত্রে কি পাচ্ছি না, একক ভরের কোনো তরলকে নির্দিষ্ট উষ্ণতায় তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই উষ্ণতায় ওই তরলের বাষ্পীভবনের আপেক্ষিক লিনতাপ বলে। না, জলের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 537 ক্যালোরি পার গ্রাম। 100°C উষ্ণতায় জলকে, 1 গ্রাম জলকে যদি 100°C উষ্ণতার 1 গ্রাম জলীয় বাষ্পে পরিণত করতে হয় তাহলে যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করতে হবে সেটা হচ্ছে 537 ক্যালোরি। অর্থাৎ জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম।
এরপরে এসছে বাষ্প থেকে তরলে অবস্থান্তর। বাষ্প থেকে তরল আবার ঠান্ডা করা হচ্ছে। কি করা হচ্ছে না স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ কনডেনসেশন, ঘনীভবন করা হচ্ছে। তো এক্ষেত্রে কি ঘটনা হলো না একক ভরের কোনো বাষ্পকে স্থির উষ্ণতায় বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশিত করতে হয় তাকে ওই উষ্ণতায় ওই বাষ্পের ঘনীভবনের আপেক্ষিক লিনতাপ বলে। একই বিষয় এখানে এর মানটা কত হবে না তরল থেকে বাষ্পে পরিণত করতে যা লেগেছিল তাই, অর্থাৎ 537 ক্যালোরি পার গ্রাম। জলের ক্ষেত্রে প্রতি গ্রাম বাষ্পকে প্রতি গ্রাম জলে পরিণত করব 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকবে, সেক্ষেত্রে আমাকে 537 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। এসআই পদ্ধতিতে পরিমাপটা হচ্ছে 2.26 × 10⁶ জুল পার কেজি। লিনতাপ সম্পর্কিত লেখচিত্র, এখানে যে লেখচিত্রটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তপ্তকরণ লেখ অর্থাৎ হিটিং কার্ভ। কি ঘটনা ঘটছে না এখানে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা। তো সময় তো সবসময় পজিটিভ বাড়তেই থাকবে, আর তাপমাত্রাটা উপরের দিকে রয়েছে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে লেখচিত্রে আমাদের গ্রাফের যে পয়েন্ট সেটা উপরের দিকে যাবে। তো প্রাথমিক অবস্থান হচ্ছে তাপমাত্রা দেখা যাক এ বিন্দুতে রয়েছে। যখন সময় আমরা ধরছি, যখন আমরা ক্যালকুলেশন শুরু করছি সেই সময় তাপমাত্রা ছিল এ ডিগ্রি এ পয়েন্টে, যাই হোক না কেন সেটা আমি যদি উদাহরণ হিসেবে বরফের কথা ধরি তো ধরা যাক -10 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, এ বিন্দুতে রয়েছে। এবার তাকে আমরা তাপ দিচ্ছি, তাপ দিলে কি হবে না তার উষ্ণতা বাড়বে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখব যে তাপমাত্রা বাড়ছে, অর্থাৎ সময় ডান দিকে আর তাপমাত্রার লেখো ওপরের দিকে, অর্থাৎ তাপমাত্রা বাড়ছে মানে লেখচিত্রের অভিমুখ কোন দিকে হবে না উপরের দিকে হবে, একটু ঊর্ধ্বমুখী হবে। তাই হয়েছে এ থেকে বি পয়েন্ট অবধি যেটা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে যে লেখচিত্র ঊর্ধ্বমুখী, অর্থাৎ তাপমাত্রা বাড়ছে, তাপ দেওয়া হচ্ছে, তাপমাত্রা বাড়ছে। বি পয়েন্টে আসার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে বি থেকে সি অবধি আমরা দেখতে পাচ্ছি যে তাপ কোনো রকমভাবে ঊর্ধ্বমুখী নয়, লেখচিত্রটা সমান্তরাল, মানে সময়ের সঙ্গে সমান্তরাল, অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না। এই বি আর সি বিন্দুটার বিষয়টা কি না বি আর সি বিন্দু সম্বন্ধে পরিষ্কার করে বোঝানোর জন্য নিচে দুটো কথা লেখা আছে, এস অ্যান্ড এল। এস মানে সলিড অ্যান্ড এল মানে লিকুইড, অর্থাৎ সলিড টু লিকুইড। অর্থাৎ বি পয়েন্টে যখন ছিল তখন গোটা বস্তুটাই সলিড স্টেটে ছিল, অর্থাৎ কঠিন পদার্থ আকারে ছিল, আর যখন সেটা সি বিন্দুতে এলো তখন গোটাটাই লিকুইড অর্থাৎ তরল হয়ে গেছে। অর্থাৎ কঠিন থেকে তরলের হওয়ার এই যে প্রক্রিয়াটা অর্থাৎ গলন প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা গোটাটা ঘটেছে এই বি থেকে সি বিন্দুতে আসার সময়। এই সময় যে তাপটা দিয়েছি সেই তাপে কিন্তু তাপমাত্রা বাড়েনি, অর্থাৎ এটা লিন তাপ রয়েছে। এই তাপমাত্রাটাকে এখানে বাঁদিকে থিটা এম হিসেবে দেখানো হয়েছে। এই থিটা এমটা কি না ওই পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক, যে তাপমাত্রায় ওই কঠিন পদার্থটা গলতে শুরু করেছিল এবং সম্পূর্ণভাবে না গলে যাওয়া পর্যন্ত তাপমাত্রা স্থির ছিল। এবার সি বিন্দুতে পৌঁছানোর পরে কি হলো, ওটা তরল হয়ে গেছে। এবার তাপমাত্রা বাড়লে, এবার তাপ দিলে তাপমাত্রা বাড়তে থাকবে, অর্থাৎ আবার আগের নিয়ম, সি থেকে ডি অবধি গ্রাফ ঊর্ধ্বমুখী, ডি পর্যন্ত সোজা আসে, যত আমি তাকে তাপ দিলাম তার তাপমাত্রা বাড়তে শুরু করলো। কিন্তু ডিতে পৌঁছানোর পরে যে ঘটনাটা হলো সেটা হচ্ছে আবার তার তাপমাত্রা বৃদ্ধি বন্ধ হয়ে গেল, অর্থাৎ আবার অবস্থান্তর। কি ঘটনা হচ্ছে দেখো, ডি থেকে ইতে যাওয়া পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে এটা সমান্তরাল, অর্থাৎ এই সময় তাপ দেওয়ার ফলে তাপমাত্রা বাড়েনি। এখানে দুটো স্টেট দেখানো আছে, এল অ্যান্ড জি, এল ফর লিকুইড অ্যান্ড জি ফর গ্যাস, অর্থাৎ পদার্থটা তরল অবস্থার থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তন ঘটছে, অবস্থান্তর হচ্ছে। এই যে নির্দিষ্ট তাপমাত্রা, এই নির্দিষ্ট তাপমাত্রাটাই হচ্ছে স্ফুটনাঙ্ক। সেটাকে আমরা ডট ডট দিয়ে দেখিয়েছি কোন তাপমাত্রা না ওয়াই অক্ষের ওপরে তাপমাত্রাটা দেখানো হয়েছে থিটা বি, থিটা বি ফর বয়লিং পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। আর আগে আমরা বলেছি থিটা এম ফর মেল্টিং পয়েন্ট, সেটা হচ্ছে গলনাঙ্ক। তাহলে এই ডি থেকে ইতে যাওয়া পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটলো না। ই বিন্দুতে যখন পৌঁছে গেল তখন গোটা তরলটাই গ্যাসীয় পদার্থ বা বাষ্পে পরিণত হয়েছে। এইবার
আবার যত আমরা তাপ দেব তার তাপমাত্রা বাড়তেই থাকবে, অর্থাৎ লেখচিত্র আবার ঊর্ধ্বমুখী হলো। এই হলো উত্তপ্তকরণের লেখ, অর্থাৎ তাপ দিলে কি ঘটনা ঘটবে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় হওয়ার ক্ষেত্রে, বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে, তখন আমরা এটা এই লেখচিত্রের সাহায্যে তার একটা ধারণা পেতে পারি। এখন আমরা দেখব যে শীতলীকরণ লেখ। শীতলীকরণ মানে কি? কুলিং কার্ভ, অর্থাৎ আগে যা দেখেছিলাম ঠিক তার উল্টো। এখানে একটা বাষ্পীয় অবস্থার থেকে কোনো পদার্থকে তরল করা হচ্ছে আর তরল থেকে কঠিন করা হচ্ছে, অর্থাৎ তাপ নিষ্কাশন করা হচ্ছে। কি ঘটনা ঘটবে? আবারও একই রকম লেখচিত্র, যার এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর রয়েছে তাপমাত্রা। তাই যে ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা রয়েছে, এই তাপমাত্রাতে এখানে যেহেতু প্রথমেই তাপমাত্রা অত্যন্ত বেশি, তাই একদম ওপরের দিকে তাপমাত্রা রয়েছে। সেই বিন্দুটাকে আমরা প্রাথমিক বিন্দুটাকে ধরে নিলাম এফ, যেখানে যে তাপমাত্রায় ওই গ্যাসীয় পদার্থটা প্রাথমিক অবস্থায় ছিল। ধরে নিই যদি এটা বরফ জল জলীয় বাষ্প হয়, তাহলে এই তাপমাত্রাটা হচ্ছে 110 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই অবস্থায় ছিল। এই অবস্থায় আমরা তার উপর থেকে তাপ নিষ্কাশন করতে শুরু করলাম, অর্থাৎ তাকে ঠান্ডা করতে শুরু করলাম। তাহলে যতই ঠান্ডা করব কি হবে? সময় যত এগোবে ততই তার তাপমাত্রা কমতে থাকবে। তো সেই তাপমাত্রা কমছে, তাহলে তাপমাত্রা কমলে সেটা কোথায় গেল না, তাপ কমানো হচ্ছে, তাপমাত্রা কমছে। তাহলে তাপ কমলে কোথায় গেল? সেটা ই বিন্দুতে চলে এলো। ই বিন্দুতে আসার পরে, ই বিন্দুতে আসার পর্যন্ত এখানে পাশে লেখা আছে জি, অর্থাৎ এটা গ্যাসিয়াস স্টেট, অর্থাৎ এটা গ্যাসীয় অবস্থায় রয়েছে। ই বিন্দুতে আসার পরে দেখা যাচ্ছে ই থেকে ডি পর্যন্ত এই যে অবস্থানটা, এই অবস্থানে কিন্তু তার কোনো পরিবর্তন ঘটলো না, অর্থাৎ তার তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটলো না তাপ নিষ্কাশন করা সত্ত্বেও। অর্থাৎ এই অবস্থায় কি হয়েছে না, জি অ্যান্ড এল, অর্থাৎ গ্যাস থেকে লিকুইড স্টেটে এসেছে। অর্থাৎ এই গোটা অবস্থান্তরেই গ্যাসীয় অবস্থার থেকে সম্পূর্ণ পদার্থটা তরলে পরিণত হয়েছে। এইখানে কিন্তু গোটাটাই লিনতাপে কাজে লেগেছে। এই নির্দিষ্ট তাপমাত্রায় যেহেতু পদার্থটার ঘনীভবন হয়েছে, অর্থাৎ বাষ্প থেকে তরলে পরিণত হয়েছে, তাই এটাকে আমরা বলছি থিটা সি, এই নির্দিষ্ট তাপমাত্রাটাকে, অর্থাৎ কনডেনসেশন। অর্থাৎ আমরা বলতে চাইছি যে যে নির্দিষ্ট তাপমাত্রায় বস্তুটা বাষ্প থেকে তরলে পরিণত হয়। ডি বিন্দু থেকে যখন সি বিন্দুতে নেমে এলো, তখন কিন্তু তরল অবস্থা। এক্ষেত্রে তরল অবস্থাতে যেহেতু অবস্থান্তর হচ্ছিল না, তাই যতই তাপ নিষ্কাশন করা হয়েছে ততই কিন্তু তার তাপমাত্রা কমেছে, এবং এটা সবটাই লিকুইড স্টেটে ছিল, সেই জন্য গায়ে এল লেখা আছে। সি বিন্দুতে পৌঁছানোর পরে দেখা গেল যে আবার একটা হরিজন্টাল লাইন, মানে সমান্তরাল, ভূমির সঙ্গে সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা, অর্থাৎ তাপ কমানো হলেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু হয়নি। তাপমাত্রা বরাবর কিন্তু তার কোনো বৃদ্ধি বা হ্রাস নেই, তাপমাত্রার ওয়াই অক্ষ বরাবর তার কোনো চেঞ্জ নেই। অর্থাৎ এই নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু তার অবস্থান্তর হয়েছে। কি অবস্থান্তর হয়েছে না, এল অ্যান্ড এস। এল মানে হচ্ছে লিকুইড আর এস মানে সলিড, অর্থাৎ তরল থেকে সে কঠিন পদার্থে পরিণত হয়েছে। এটা হচ্ছে তার হিমাঙ্ক। এই তাপমাত্রাটা যেহেতু হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট, সেই জন্য এটাকে আমরা বলছি থিটা এফ। এই বি বিন্দুতে কঠিনে পরিণত হয়ে যাওয়ার পরে, সমস্ত বস্তুটা কঠিনে পরিণত হয়ে যাওয়ার পরে আরও তাপ যদি আমরা কমিয়ে নিই, তাহলে আমরা দেখছি যে তাপমাত্রা ক্রমশই কমতে থাকবে এবং সেটা নিম্নমুখী একটা লেখচিত্র তৈরি করে এ বিন্দু পর্যন্ত পৌঁছচ্ছে। এই গোটা অবস্থাতেই সে সলিড, অর্থাৎ কঠিন অবস্থায় রয়েছে। এরপর আর অবস্থান্তর নেই। তাহলে দুটো লেখচিত্রই আমাদের একই বিষয়কেই বোঝাচ্ছে, কিন্তু বিপরীত ক্রমে। যে এই সংক্রান্ত কোনো অঙ্ক যদি আমাদের পরীক্ষাতে থাকে, তাহলে আমরা কেমনভাবে সেগুলোকে সমাধান করতে পারবো। সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একখণ্ড বরফকে কত উচ্চতা থেকে ফেলা হলে ভূমিতে আঘাতের ফলে বরফখণ্ডটি সম্পূর্ণরূপে গলে যাবে। তাহলে বরফের তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, শুধু বলেছে গলে যাবে, অর্থাৎ তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রাও 0 ডিগ্রি সেলসিয়াসেই থাকবে। কিন্তু বরফের ভর সম্বন্ধে কিছু বলা নেই। তাহলে যে কোনো ভরের বরফ আছে, কেবলমাত্র তাহলে তাপমাত্রার পরিবর্তন নেই, কেবল লিন তাপের ঘটনাটা ঘটছে এর মধ্যে, কারণ বরফ থেকে জল হচ্ছে।
তাহলে লিন তাপের বিষয় তো আমরা জানি। তাহলে এবার আমরা কিভাবে শুরু করতে পারি? তা বরফখণ্ডের ভর যদি আমরা ধরে নিই যে m গ্রাম, আর এইচ উচ্চতা থেকে বরফটাকে ফেলা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে তখন তার গতিশক্তি সবটাই স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে তার স্থিতিশক্তির মান হচ্ছে সর্বোচ্চ, সেটা হচ্ছে mgh। তাহলে এই যে স্থিতিশক্তি mgh, এই mgh এর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আগে যে m গ্রামের g বলেছি আর এখন যে mgh বলছি, এই দুটো কিন্তু আলাদা। এই g কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, এটা কিন্তু গ্রাম নয়। তাহলে এখানে mgh, আর আগে কিন্তু mg বলিনি, এটা বলা হয়েছে m গ্রাম, যে কারণে ওটা ভর। mg যদি বলতাম তাহলে কিন্তু হয়ে যেত ওজন, m গুণ g, ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, তখন বস্তুর ওজন হয়ে যেত, কিন্তু ওইটা বলা হয়েছে বস্তুর ভর m গ্রাম। এগুলো একটু কনফিউজিং, যদিও আমরা লেখার সময় যেন একটু ঠিক করে লিখি সেটাকে। এরপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ভূমিতে আঘাতের ফলে এই গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হবে, এটা একদম ঠিক কথা। এই যে গতিশক্তিটা জমেছিল এটাই তাপশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক আবার সে একই নিয়ম, চাপের যান্ত্রিক তুল্যাঙ্ক হলো J = 4.2 × 10⁷ আর্ক পার ক্যালোরি, আর উৎপন্ন তাপ হচ্ছে H = mgh/J। একবারে করে দেওয়া হলো mgh/J। কীভাবে হলো? সেটা হচ্ছে যে W = JH, এর আগে আমরা পেয়েছি। তাহলে W = JH হলে কি পেলাম? যে H = কত, মানে JH = W, তার মানে H = W/J, আর W মানেই ওয়ার্ক ডান, মানে এক্ষেত্রে কতখানি কার্য করা হয়েছে, সেটা হচ্ছে আমরা একটু আগেই পেয়েছি mgh, মানে স্থিতিশক্তির মোট পরিমাণ। এটাই কার্যে রূপান্তরিত হয়েছে এবং সেটাই আমাদের তাপে রূপান্তরিত হবে। তাহলে বরফের গলনের লিন তাপ যদি 80 ক্যালোরি পার গ্রাম হয়, তাহলে m গ্রাম বরফের জন্য প্রয়োজনীয় তাপ, এই গলতে m গ্রাম বরফ গলতে কতখানি তাপ লাগবে? 1 গ্রাম বরফ গলতে লাগবে 80 ক্যালোরি, যেহেতু 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে m গ্রাম বরফ গলতে কত তাপ লাগবে? না 80 m ক্যালোরি। এত ক্যালোরি তাপ লাগবে আমাদের 80 গ্রাম m গ্রাম বরফ গলতে। তাহলে শর্তানুসারে এই 80 m, এই যে তাপটা, এটাই তো আমার প্রয়োজনীয় তাপ, কারণ এতখানি তাপ না হলে তো সেটা গলবে না, পুরো বরফটাকে গলিয়ে আমাকে জল বানাতে হবে। তাহলে আমার রিকোয়ার্ড হিট হচ্ছে 80 m, এত ক্যালোরি। সেই তাপটাই কিন্তু এখানে ট্রান্সফার হতে হবে ওই শক্তির থেকে, তাহলে এতখানি তাপই আমাকে পেতে হবে। তাহলে সেই তাপটা কার সঙ্গে সমান? না mgh/J এর সঙ্গে সমান হতে হবে। তাহলে এইখান থেকে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে যে H = 80 × J/G। এইবার J এর ভ্যালু বসিয়ে দিলাম, 80 × 4.2 × 10⁷/G এর ভ্যালু হচ্ছে 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার, আমরা জানি অভিকর্ষজ ত্বরণ CGS ইউনিটে। তাহলে সেক্ষেত্রে মান বসিয়ে দিয়ে এই সব করে আমরা ইউনিটগুলো কাটাকুটি করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেন্টিমিটার ইউনিট হলো। তাহলে যেটা পাওয়া গেল উত্তর সেটা হচ্ছে 34.286 × 10⁵ সেন্টিমিটার। এই ধরনের একটু অন্যরকম অঙ্ক জানা থাকলে আমাদের তুলনায় সহজ অঙ্কগুলো করতেও কোনো অসুবিধা হবে না। লিন তাপ সম্পর্কে আমাদের আজকের আলোচনা, শেখার আলোচনা, বিষয়বস্তু যেগুলো ছিল সেগুলো এই পর্যন্তই। আজকের ক্লাসে সবাই যারা উপস্থিত থাকলে, যারা শুনলে, ভিডিওটা দেখলে যারা, তারা আশা করি সবাই লিন তাপ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। বাড়িতে বইয়ের সঙ্গে ভালো করে পড়বে,